হ্যালো বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরিটিতে আপনাদের স্বাগত। আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন স্বাদের ভিন্ন ভিন্ন গল্প পেতে এবং শুনতে আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরিটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। উফ, এত জোরে কেউ জড়িয়ে ধরে? আমি ব্যথা পাচ্ছি তো। জড়িয়ে ধরাতে ব্যথা পাচ্ছ? এখনো তো ব্যথা পাওয়ার মতো কিছু করলামই না। আপনি আমাকে জড়িয়ে কেন ধরবেন? ছাড়েন আমাকে। আপনি তো আমাকে বিয়ে করতে চাননি, এখন খুব ঢং দেখানো হচ্ছে। আমি কি জানতাম নাকি যে তুমি বাবার সেই বন্ধুর মেয়ে? এতদিন আগলে রেখে বুকে জড়িয়ে ধরে নিজে যাকে ভালোবেসে ফেলেছিলাম তাকে রেখে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেও পারিনি। ঠিক আছে, তাহলে আমি চলে যাই। এ কথা বলেই চলে আসতে যাবে, তখনই সোহান মুচকানের হাতে হ্যাঁচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। মুচকানের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। সোহান ভাবতেই পারেনি এভাবে সে মুচকানকে পেয়ে যাবে। ফ্ল্যাশব্যাক। মাসুদ চৌধুরী বিশাল বড় শিল্পপতি, অঢেল সম্পত্তির মালিক, কোথাও কোনো কিছুর কমতি নেই। তারপরও তার মনে শান্তি নেই। কারণটা হলো তার একমাত্র মেয়েটাকে সে কোনো মতেই বিয়ের জন্য রাজি করাতে পারছে না। মেয়েটা তার ভীষণ রাগী আর জেদি, তাই জোর করে কিছু বলতেও পারে না। মাসুদ চৌধুরী জেদ ধরেছে, যেভাবেই হোক তার মেয়েকে সে এবার বিয়ে দিয়েই ছাড়বে, এবং সেটা তার বন্ধুর ছেলেরই সঙ্গে। আর সে তার মেয়েকেও শর্ত দিয়েছে, যদি সে বিয়ে করে তাহলে তার সকল সম্পত্তির মালিক হতে পারবে, অন্যথায় না। আর যদি মেয়ে তার বিয়ে না করে তাহলে তার সকল সম্পত্তি, টাকা পয়সা সব কিছু সে অনাথ আশ্রমে দান করে দিবে। এ কথা শুনেই তো মুস্কান ভিন্ন চিন্তায় পড়ে যায়। কি করবে বুঝে উঠতে পারছে না। সম্পত্তি পাওয়ার জন্য এখন তাকে নাকি একটা অজানা অপরিচিত ছেলেকে বিয়ে করতে হবে, তাও সম্ভব? তাই এদিক ওদিক পায়চারি করছে আর মনে মনে ভাবছে, এটা তো কিছুতেই করা যাবে না মুস্কান, কিছু ভাব মুস্কান, ভাব। এমন সময় ঘরে প্রবেশ করে তার ফুপি। এত ভাবনা চিন্তা করে পায়চারি করলে কি কোনো সমস্যার সমাধান হবে? হবে না। তার চেয়ে বরং বিয়েতে রাজি হয়ে যাও। ভাইজানের বয়স হয়ে গেছে, আমারও বয়স হয়ে গেছে, আমরা আর কতদিন? মেয়ে হয়ে জন্মিয়েছ, বিয়ে তো করতেই হবে একদিন না একদিন। পুপি, বাবা আর তোমার মুখে কি বিয়ে ছাড়া কোনো কথা নাই? সারাক্ষণ শুধু বিয়ে 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 করে আবার কানটা ঝালাপালা করে দিলে তোমরা। তখনই মুস্কানের ফুপি মুস্কানকে জড়িয়ে ধরে সামনে বসিয়ে বলতে থাকে, মারে, তুই যখন মা হবি তখন বুঝতে পারবি। মা মরা মেয়ে তুই, কোলে পিঠে করে আমি মানুষ করেছি। তুই কি ভেবেছিস তোর জন্য আমার খারাপ লাগবে না? তবুও বলতে হয়। আর তোর বাবার তো বয়স হয়েছে, এখন তো ওনার নাতি নাতনি দেখার সময়। উনি নাতি নাতনি খেলবে, তবেই না তোর বাবার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। আর তা না, তুই কি এক জেদ ধরে বসে বসে আছিস? বিয়ে করবি না তো করবি না, তো কি করবি? কেন? স্বাধীন হয়ে আকাশে উড়বো, যখন যা ইচ্ছে করবে তাই করব, কেউ বাধাতে আর থাকবে না। কিন্তু বিয়ে তো একটা প্যারা, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, সেখানে যাওয়া যাবে না, তারপরে আরো কত কিছু, শ্বশুর শাশুড়ি ননদ দেবর, কত কত প্যারা। আমি এত প্যারা নিতে পারবো না ফুপি, আমি এখন বিয়ে করব না। তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না। ওপাশ থেকে দরজায় টোকা পড়তেই দুজন দুজনের দিকে তাকায়, আবার তারা ঘুরে দরজার দিকে তাকায়। তারপরে ভিতরে প্রবেশ করে মুস্কানের বাবা। ওকে ভালো করে বুঝিয়ে বলে দে, এই 1 মাসের মধ্যে যদি ও বিয়েতে রাজি না হয় তবে আমি যা বলছি সেটা সত্যি সত্যি প্রমাণ করতে আমার একদিনও দেরি হবে না। শৈলের ছেলেটা যেমন ভদ্র তেমন তার আচার ব্যবহার, দেখতেও মাশাল্লাহ। সোহেল সাহেবের এক ছেলে সোহান আর এক মেয়ে রাফা। বড় মেয়ের বিয়ে হয়েছে, ছেলে পড়াশোনা শেষ করেছে, চাকরির জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছে। আপাতত ঘরে বসে অনলাইনে টুকিটাকি কাজ করছে। বাবা তাকে বিয়ের কথা বলতেই সে চট করে রেগে উঠে বলে, বাবা, এখন কি এটা বিয়ে করার সময় হলো? কেবলমাত্র পড়াশোনা শেষ করেছি, ভালো একটা জব করব, সেটেল হব, তারপর।
এটা কোন কিতাবে লেখা আছে যে জব নিয়ে সেটেল হয়ে তারপর বিয়ে করতে হবে? আমি যখন তোর মাকে বিয়ে করেছি তখন আমি সবেমাত্র ভার্সিটিতে উঠেছি, তখন তো আমার কোনো জব ছিল না। তাই বলে কি আমার পড়াশোনার ব্যাঘাত ঘটেছিল আর চাকরি হয়নি? তোমাদের সময় আর এখনকার সময় অনেক তফাৎ। আর এমন কেন তুমি? যেটা করেছো সেটাই আমাকে করতে হবে। তুমি যদি বিয়ের জন্য আমাকে চাপাচাপি করো তবে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব, বলে দিলাম। রাতের বেলা ছাদে পায়চারি করছিল সোহান। পেছন থেকে ওর দুলাভাই এসে পেছনে দাঁড়িয়ে বলতে থাকে, শালাবাবু এইভাবে পাইচারি করে কি হবে বলো? অফারটা তো ভালোই আছে, চিন্তা করে দেখতে পারো। রাজকন্যার রাজত্ব দুইটাই মিলবে, সাথে অত বড় কোম্পানির সিও হয়ে যাবে। তখনই চোখগুলো লাল করে রেগে মেগে দুলাভাইয়ের সামনে এসে বলে, আচ্ছা দুলাভাই, আমাকে কি আপনার লোভী মনে হয়? আমি কি ওই টাইপের ছেলে? তাহলে তুমি কোন টাইপের ছেলে? ওই টাইপের যারা নাকি পরের ধরে পোদ্দানি করে, মানে শ্বশুরবাড়ির টাকায় ফোটানি করে আর কি। আরে আমি কখন বললাম তুমি ওই রকম ছেলে? তুমি আমার একটা মাত্র শালা, দেখতে হ্যান্ডসাম, গুড লুকিং, কি পার্সোনালিটি তোমার! তোমার মতো ছেলেকে তো যে কোনো মেয়ে এক দেখাতে জড়িয়ে ধরতে চাইবে। তুমি কেন এরকম হতে যাবে? তবে শুনেছি মেয়েটা অনেক সুন্দরী, বড়লোক বাবার একমাত্র মেয়ে, বাবার ছোটবেলার একমাত্র বন্ধুর মেয়ে। আশার ব্যবহার খুব ভালো নাকি শুনেছি। তুমি চাইলে একবার ভেবে দেখতে পারো। দুলাভাই, এতক্ষণ আমি আপনাকে কি বললাম? আপনাকে বাবা পাঠিয়েছে তাই না? বাবার হয়ে লোকালতি করতে এসেছেন আপনি না, একটা যা ইচ্ছা তাই। এ কথা বলেই সোহান চলে আসে। দুজনেই পরিবারের চাপে বিয়ে করতে চায় না, তাই নিজেদের ইচ্ছের বিরুদ্ধে তারা এক সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পালিয়ে গিয়ে বিয়ে না করার সিদ্ধান্ত নেয়, কারণ তাদের একটাই লক্ষ্য, তারা নিজেদের জীবনের নিয়ন্ত্রণ নিজেরাই নিতে চায়। দুজনেই পালানোর সময় একটা দূরপাল্লার বাসে উঠে বসে। এদিকে মুস্কান নিজের জগৎ থেকে পালানোর জন্য একই বাসে ওঠে। বাসের ভেতরের সিটে বসেছিল মুস্কান। তখনই সোহান বাসের মধ্যে উঠে এদিক সেদিক তাকিয়ে দেখে বাসের সবগুলো সিট ফিল আপ। সে তার টিকিটের দিকে তাকিয়ে একটা সিটের দিকে যেয়ে বসে পড়ে। খেয়াল করে তার পাশে বসা একটি মেয়ে। সে থমকে যায়, অবশেষে কিনা একটা মেয়ের পাশেই পড়তে হলো তার সিট। তবে সে আর চোখে তাকায়, তার মনে এক অদ্ভুত প্রশান্তি বয়ে যায়। তার মনটা কিছুটা শান্ত হয়ে আসে, কারণ তার পাশে বসা রমণীটি ছিল অদ্ভুত এক সুন্দরী। বাতাসে উড়ে উড়ে তার চুলগুলো এসে পড়ছিল তার চোখের উপর। তার মুখে ছিল অদ্ভুত এক মায়া। পরক্ষণে সে ভাবে, হায় আল্লাহ, সে এগুলো কি ভাবছে। কিছুটা ইতস্ত বোধ করে ছিটে বসে পড়ে। পাশে কেউ বসেছে বুঝতে পেরেই মুস্কান চমকে সেই দিকে তাকাতেই দেখে তার পাশে এসে একটি ছেলে বসেছে। সে কিছুটা চেপে যায়। তার ফোনটা বের করে ইয়ারফোন কানে গুঁজে সে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। তারপর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। বাসটি পাহাড়ি রাস্তার মধ্য দিয়ে যেতে থাকে। হঠাৎ করে বাসটি বিকল হয়ে যায়। চারপাশে যেন কুয়াশায় আচ্ছন্ন, গভীর পাহাড়ের নিস্তব্ধতা। সব যাত্রীরা যেন স্তম্ভিত হয়ে যায়। তখনই বাসের হেল্পার এসে বলতে থাকে, বাসের মধ্যে কোনো একটি ত্রুটি দেখা দিয়েছে, বাস সামনের দিকে এগোতে পারবে না। এটা দেখতে অনেকক্ষণ সময় লাগবে। এক এক করে সব যাত্রীদের নেমে যেতে বলে। সবাই যখন বাস থেকে নেমে যাচ্ছিল, তখনও মুস্কানকে বসে থাকতে দেখে সোহান বলে ওঠে, এই যে ম্যাডাম, একা একা বসে রয়েছেন কেন? পাশে তো আপনাকে কেউ নিয়ে পালিয়ে যাবে। আপনি কি সেটাই চাইছেন নাকি? সেটা চাইবো মানে? নিয়ে পালাতে চাইলেই হলো নাকি? আপনি আমার সামনে থেকে চলে যান। আর আপনি আমাকে বিরক্ত কেন করছেন? আরে আমি তো শুধু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম। একা মেয়ে মানুষ, পাহাড়ি রাস্তা, সবাই বাস থেকে নেমে গেছে, আপনি একা বসে আছেন, তাই ভেবেছিলাম আপনাকে সাহায্য করি। আর আপনি তো দেখছি ধানি লঙ্কা। থাকুন আপনি, গেলাম আমি। কি বললেন আপনি? আমি ধানি লঙ্কা? আপনার মুখের ল্যাঙ্গুয়েজ ঠিক করেন মিস্টার। আপনি নিজের কাজে ব্যস্ত থাকুন, আর আমাকে আপনার সাহায্য করতে হবে না। লাগবে না আপনার সাহায্য আমার। ও ম্যাডাম, বেশ তো অ্যাটিটিউড নিয়ে চলছেন। তা ভাবছি এই পাহাড়ি এলাকায় আবার হারিয়ে না যান। তাছাড়া এখানে কিন্তু
আবার মেয়ে মানুষ পেলে সবাই একটু বেশি খুশি হয়। কি বলছেন আপনি? খুশি হয় মানে? তাছাড়া হারিয়ে যাব কেন? হারিয়ে যাওয়ার ভয় থাকলে কি আর বাড়ি থেকে পালাতাম? আপনি আপনার চিন্তা করুন। আজকাল ভালো মানুষের জামানাই শেষ। কই চেঁচে আমি আপনাকে এই বিপদে সাহায্য করতে চাইলাম, আর আপনি কি না তেজ দেখাচ্ছেন? আপনি যাই বলেন দেখবেন শেষমেশ আমাকেই আপনাকে সাহায্য করতে হবে। তখন বলবেন না যে আপনি ঠিক ছিলেন। আপনার খুব সাহস। আপনি তো দেখছি নিজের প্রশংসা নিজেই করছেন। যাই হোক, কেউ না থাকলে আপনাকেই ডেকে নিব। এর আগে দয়া করে আপনার বকবকটা একটু বন্ধ করেন। এরপর আর সোহান কথা না বাড়িয়ে একটু সরে দাঁড়ায়। মুস্কানের এই রাগারাগি আর সাহসিকতা তাকে বেশ মুগ্ধ করে। যদিও সে উপরে কিছুই প্রকাশ করছে না, মনে মনে ভাবে মেয়েটার সাহস আছে বলতে হয়। তবে তার চোখগুলোতে কেন যেন ভীতু ভীতু ভাবটা প্রকাশ পাচ্ছে। এইদিকে সবাই যার যার মতো ব্যবস্থা করায় ব্যস্ত। মুস্কান গাড়ি থেকে নেমে একটু দূরে হাঁটছিল। তখনই কতগুলো ছেলে মুস্কানের দিকে কেমন যেন বাঁকা নজরে তাকিয়েই ওদের মধ্যে থেকে একজন বলে ওঠে, ওহো, এই সুন্দরীটা কে রে? পাহাড়ে মনে হয় নতুন ফুল ফুটেছে। এই মন্তব্য শুনে মুস্কানের গা শিউরে ওঠে। সে দ্রুত এইদিক সেই দিক তাকিয়েই একটু দূরে সোহানকে দেখতে পায়। সে ধীর পায়ে আস্তে আস্তে করে সোহানের পাশে এসে দাঁড়ায়। তখনই সোহান ধীরে ধীরে মুস্কানের কানের কাছে মুখ এনে বলে, কি ম্যাডাম, সাহস ফুস হয়ে গেল? খুব সাহস দেখিয়ে তো একা একা যাচ্ছিলেন, এখন কেন পাশে এসে দাঁড়ালেন? না মানে ইয়ে আর কি, ওই যে ছেলেগুলো দেখেন কেমন বাজে বাজে কথা বলছে। তো কি হয়েছে? আপনার তো খুব সাহস। যান, আপনি ওদিকে গিয়ে জিজ্ঞেস করেন কেন আপনাকে বাজে কথা বলছে। তখন কি বলতে কি বলে ফেলেছি তাই বলে এখন আপনি এরকম করবেন? চোখের সামনে যদি একটা মেয়েকে কেউ বাজে কথা বলে আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন? না, সেটা তো দেখবো না। তবে কেউ যদি নিজেকে খুব বেশি সাহসী মনে করে সেই ক্ষেত্রে তার সাহসিকতা দেখতে চাইবো। তখনই বাসের হেল্পার এসে বলে, ওই একটু সামনেই এই এলাকার সর্দারের বসত। সবাই মিলে সেখানে গিয়ে রাতটা কাটানোর অনুরোধ করতে পারেন। আর ততক্ষণে আমরা গাড়িটা সেরে নিচ্ছি। আর তখনই সব যাত্রী একসঙ্গে সর্দারের বাড়ির জন্য হাঁটতে থাকে। আর এই দিকে ওই গুন্ডা ছেলেগুলো কিছুটা দূরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে কিছুটা বিদ্রূপ আচরণ করতে থাকে আর বলতে থাকে, এই পাহাড়ে রাত কাটানো অতটা সহজ না শহরে পাখি, একটু সাবধানে থাকো তুমি। সর্দারের বাড়িতে ছোট্ট একটা কাঠের ঘর পাহাড়ের ঢালে দাঁড়িয়ে। চারদিকে ঘন অন্ধকার। সর্দার একজন বয়স্ক মানুষ, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, তার গায়ে পুরনো চাদর জড়ানো। সর্দার যাত্রীদের সমস্যার কথা শুনেন আর তখনই বলেন, এই পাহাড়ে থাকতে হলে অনেকগুলো নিয়ম মানতে হয়। আমি তোমাদের রাতটা কাটাতে দিতে পারি, তবে আমার কিছু শর্ত আছে। কোনো ধরনের কোনো গোলমাল করা যাবে না। সর্দারের কথা শুনেই মুস্কান ভেতরে ভিতরে অনেক আতঙ্কিত হয়ে যায়। তখনই সোহান মুস্কানের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, ভয় পেও না, আমি আছি, কিছু হবে না। তখনই মুস্কান ফিসফিস করে বলে, হয়েছে হয়েছে, চুপ থাকুন। আপনার উপরে ভরসা করবো কি করে? আপনি কোনখানকার ভালো মানুষ? তুমি না খুব জেদি মেয়ে, আর বেশি বকবক করো। একটু চুপ থাকতে পারো না? তখনই সবার দিকে তাকিয়ে সর্দার বলে ওঠে, এইখানে যারা যারা আছো সবাই কি বিবাহিত নাকি? এ কথা শুনেই তো মুস্কানের মাথায় বাজ পড়ে। সোহান কি বলবে ভেবে পায় না। সর্দার সবাইকে বসার ব্যবস্থা করে দেয়। এরপর তিনি ধীর পায়ে এগিয়ে এসে একবার পুরো দলটাকে মনোযোগ সহকারে দেখে এবং গম্ভীর গলায় বলে, এই এলাকায় অজানা অবিবাহিত মানুষদের থাকা ঝুঁকিপূর্ণ। এখানে দম্পতিদের জন্য নিরাপত্তা আছে। সোহান আর মুস্কান দুজনেই চুপচাপ। এটা এখন কি বলবো? কিছু তো একটা বলতেই হবে, না হলে তো ঝামেলা হবে। আপনি তো সবই জানেন, আপনি একটা মিথ্যা কথা সাজিয়ে বলে দেন না। এখন কি হবে তাহলে? আমি কি বলবো? আর সর্দার যেভাবে তাকাচ্ছে, এতে করে আমাদের দুজনের ফিসফিসানিতে সে নির্ঘাত সন্দেহ করবে। তখনই সর্দার ওদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এই যে দুইজন, তোমরা কিসের এত ফিসফিস করছো বলো তো? যা বলতে চাচ্ছ স্পষ্ট করে বলো।
তখনই সোহান পরিস্থিতি সামলাতে হঠাৎ করেই বলে ওঠে, আসলে আমরা দুজনেই নব দম্পতি, কিন্তু আমাদের দুজনেই দুজনকে পছন্দ ছিল না। বাবা মা জোর করেই বিয়ে দিয়েছে, আর জোর করেই আমাদের এখানে হানিমুনের জন্য পাঠিয়ে দিল। কিন্তু সে তখন থেকে গাড়িতে ওঠার পর আমার সাথে ঝগড়া করেই যাচ্ছে। সোহানের কথা শুনেই মুস্কান হতবাক হয়ে চোখগুলো বড় বড় করে সোহানের মুখের দিকে তাকিয়ে থাকে। কি ছেলে রে বাবা, মিথ্যে কথা বললো তো বললো, একেবারে আমাকেই খারাপ বানিয়ে দিল। আমি নাকি শুধু শুধু ঝগড়া করি, আর বিয়ে তো বিয়ে, সোজা হানিমুন পর্যন্ত টেনে নিয়ে গেল। ফাজিল খবিশ লোক একটা। তখনই সোহান মুস্কানের মুখের দিকে তাকিয়ে থেকে বলে, এই যে ম্যাডাম, মনে মনে বকা দেওয়া বন্ধ করুন। যদি সুস্থ সফলভাবে এখান থেকে ফিরতে চান, তাহলে আমি যা বলছি তার সাথে তাল মেলান। তোমরা সত্যি বলছো তো? তোমরা যদি সত্যি বলে থাকো তাহলে সত্যি, আর যদি মিথ্যে বলে থাকো তাহলে কিন্তু এখান থেকে ফিরে যেতে পারবে না। এ কথা শুনে মুস্কান একদম চুপ হয়ে যায়। সোহান মুস্কানের মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে তারপর সর্দারের উদ্দেশ্যে বলে ওঠে, না না, সত্যি বলছি আমরা। এ কথা শুনে সর্দার ওদের থাকার ব্যবস্থা করে দিয়ে চলে যায়। তখনই বাসের মধ্যে থাকা একজোড়া কাপলের মধ্যে থেকে একজন মহিলা এসে মুস্কানের সামনে বসে মুস্কানকে বলে, তোমরা বুঝি নতুন বিয়ে করেছো? নতুন নতুন বিয়ে করলে ঝগড়া করতে হয় না, তাতে করে স্বামীর মন খারাপ হয়ে যায়। আমি রনিতা, আমরাও দুজন হানিমুনে এসেছি। তুমি আমার ছোট হবে তাই তুমি করেই বলি। তোমরা দুজনেই ওরকম দূরে দূরে বসে আছো কেন? ঝগড়া করে মন খারাপ করে স্বামীর থেকে দূরে দূরে থাকতে হয় না। এইদিকে সর্দারের বস্তিতে কোনো একটা অনুষ্ঠান শুরু হবে। তখনই সর্দার সবাইকে বলে, চাইলে আপনারা সেখানে যেতে পারেন, একটা রাতেরই তো ব্যাপার। সবাই চিন্তা করে, ঠিকই বলেছে, রাতটুকুই না হয় সবাই তাদের অনুষ্ঠান দেখতে দেখতেই কাটিয়ে দেবে। সবাই তখন সেখানে চলে যায়, সাথে সোহান ও মুস্কানও সেইখানেই যায়। এইদিকে পাশ থেকে রনিতা সেই বকর বকর করেই যাচ্ছিল। মুস্কান রনিতার দিকে তাকিয়ে ভাবতে থাকে, হায় আল্লাহ, এই লোকটা তখন কি বললো, আর এই মহিলা তো আমার মাথাই নষ্ট করে দিচ্ছে। কি করবো আমি এখন? মুস্কান তখন রনিতার কথা থেকে বাঁচার জন্য সেখান থেকে উঠে কিছু দূরে যেয়ে সব কিছু দেখতে থাকে। আর তখনই সেই মাস্তান ছেলেটা এসে মুস্কানের পাশে দাঁড়ায় আর মুস্কানকে হাবিজাবি বলতে থাকে। এক পর্যায়ে সে মুস্কানের হাত ধরে টান দিতেই যাবে, তখনই পেছন থেকে সোহান এসে বলে ওঠে, আরে বউ, সেই তখন থেকে তোমাকে খুঁজে যাচ্ছি। একা একা কেন আমাকে রেখে এখানে চলে এলে? তুমি না একটু বেশি রাগী। এইভাবে রাগ করতে হয়? আমি না হয় একটু কিছু বলেই দিয়েছি, আমাকে ফেলে এইভাবে একা এখানে চলে আসবে? ছেলেগুলো সোহানের দিকে রাগী চোখে তাকিয়ে কিছু একটা বলতে যাবে, তখনই পেছন থেকে সর্দার এসে ওদের সামনে দাঁড়ায় আর বলে, আমার মেহমানদেরকে যদি কেউ কোনো রকমের খারাপ নজরে দেখেছিস বা কোনো উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করেছিস, তবে আমি কিন্তু তোদেরকে ছেড়ে দিব না। সর্দারের কথা শুনেই তখন ছেলেগুলো ভয় পায় আর বলে, আচ্ছা আচ্ছা, তোর যদি বই হয় তাহলে একা ছেড়ে দিয়েছিস কেন? আমরা তো ভেবেছিলাম একা মাল, তাই তো নিয়ে যেতে চাচ্ছিলাম। বলেই ছেলেগুলো চলে যায়। সোহান মুস্কানের কাছে এসে বলে, এই মেয়ে, তোমাকে কতবার বলছি, এটা তোমার বিদেশ না। তুমি একা একা এখানে কি করছিলা? ওরা যদি তোমাকে এখন ধরে নিয়ে যেত তাহলে কি হতো ভাবতে পারছো? নাকি তোমার ওদের সাথে যেতে ইচ্ছে করছে তাই এখানে চলে এসেছো একা? মুস্কান সোহানের দিকে তাকিয়ে বলে, আপনি একটা আচ্ছা খারাপ মানুষ তো, সাহায্য করবেন আবার কথাও শোনাবেন। আমি কি জানতাম নাকি যে এখানে ওই লোকগুলো আসবে? আর ওই আপুটা আমাকে কত কিছু জিজ্ঞেস করছিল, তাই আমি ওখান থেকে উঠে এখানে চলে এসেছি। ও আচ্ছা, ওই কথাগুলো শুনতে ভালো লাগছিল না, কিন্তু এখানকার কথাগুলো শুনতে খুব ভালো লাগছে, তাই না? মুস্কান তখন সোহানের মুখের কাছে আঙ্গুল দিয়ে বলে, আপনি তো একটা যা ইচ্ছে তাই মানুষ। বলেই সে হেঁটে গিয়ে আবার সেই আগের জায়গায় বসে পড়ে। রনিতা আবার মুস্কানের কাছে এসে বলে, তোমার স্বামী তো তোমাকে আনার জন্য চলে গেল, কই এসেছেন উনি? মুস্কান একটা হাসি দিয়ে বলে, জি, উনি এসেছে। তখনই রনিতা আবার মুস্কানের সাথে অনেক অনেক গল্প করতে থাকে।
এবার আর উপায়ন্তর না পেয়ে মুস্কানও তার সাথে তালে তাল মিলাতে থাকে। পাশ থেকে সোহান মুচকি মুচকি হেসে যাচ্ছে। এভাবেই ওদের রাতটা শেষ হয়ে যায়। পরের দিন সকালবেলায় সবাই আবার সেই বাসের কাছে আসে এবং জিজ্ঞেস করে বাস ছাড়বে কিনা। হেল্পার ছেলেটা জবাবে বলে সারা রাতে রাস্তার সকল কিছু পরিষ্কার করে ফেলা হয়েছে, তাই বাস এখন যেতে পারবে। 1 ঘন্টার মধ্যে যেন সবাই বাসের কাছে চলে আসে। 1 ঘন্টা পরে বাস ছাড়বে। 1 ঘন্টার মধ্যে বাসের যত যাত্রী ছিল সব এসে হাজির হয়। এইদিকে মুস্কান আর সোহান ঘুমে এতটাই বিভোর ছিল যে তারা বুঝতেই পারেনি কখন সকাল হয়ে গেছে। এরই মধ্যে ওই মহিলার স্বামী এসে সোহানকে বলে, এই যে ভাইজান, আপনারা কি এখানে থাকবেন না যাবেন? ওইদিকে বাস ছেড়ে দিবে। এ কথা শুনেই সোহান তাড়াতাড়ি করে ঘুম থেকে লাফ দিয়ে ওঠে এবং তাকিয়ে দেখে পাশে মুস্কান একটা বেঞ্চের সাথে হেলান দিয়ে ঘুমোচ্ছে। সোহান মুস্কানকে ডেকে বলে, এই যে শুনছেন, উঠুন, তাড়াতাড়ি বাস ছেড়ে দেবে। আপনি কি আপনার ওয়াইফকে আপনি করে বলেন? মানে আসলে ওই বিয়ের আগে আপনি করে বলতাম তো, তাই অভ্যেসটা এখনো রয়ে গেছে। হঠাৎ হঠাৎ বলে ফেলি আর কি। লোকটা তখন বলে, ও আচ্ছা, আপনাদের মনে হয় অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ করেছেন? যদি কিছু মনে না করেন তাহলে আমার মনে হচ্ছে আপনারা দুজন বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে ফেলেছেন। সোহান তখন কোনো উপায়ন্তর না পেয়েই বলে, জি। আসলে হচ্ছে কি, আমরা লোকটা তখন সোহানকে থামিয়ে দিয়ে বলে, আচ্ছা, আর বলতে হবে না, আমি বুঝেছি, চলুন বাস ছেড়ে দিবে। তারপর তারা বাসের কাছে এসে দেখে বাসটা ছেড়েই দিবে, শুধু তাদের জন্যই অপেক্ষা করছে। তখনই তারা গাড়িতে চড়ে বসে আর বাসটা চলতে শুরু করে। বাস চলতে চলতে হঠাৎ সোহান মুস্কানকে বলে, আপনাকে যতটুকু সাহায্য করার দরকার করেছি। গাড়ি থেকে নামার পর যেন আবার আমার পিছু নেবেন না। তখনই মুস্কান সোহানের দিকে তাকিয়ে বলে, কি বললেন? আমি আপনার পিছু নিচ্ছি? তখন তো রাত ছিল আর আমি একটা মেয়ে মানুষ। তাছাড়া আমি এখানকার কিছুই চিনি না, সেজন্যই তো আপনার সাহায্য নিয়েছি। আর আপনি তো আচ্ছা ছেলে মানুষ, একটুকু সাহায্য করে এতগুলো কথা শোনাচ্ছেন। লাগবে না আপনার সাহায্য। আপনি একটা অকৃতজ্ঞ মানুষ। যেই নাকি আপনার সমস্যা শেষ হয়ে গেছে অমনি আপনি মুখ মুছে বললেন লাগবে না। ঠিক আছে, আমিও দেখব। কি দেখবেন আপনি? দেখেন, আমি একাও চলতে পারি। সোহান মুখ ঘুরিয়ে বলে, ওকে, দেখা যাবে। একসময় গাড়ি এসে থামে তার নিজ গন্তব্যে। তারপর সব যাত্রী নেমে যায়। সোহান আর মুস্কান দুজনে গাড়ি থেকে নেমে দুজন দুই দিকে হাঁটা দিতেই পাশ থেকে ওই লোকটি আর তার ওয়াইফ এসে বলে, ও ভাইজান, আপনারা কখন কোন হোটেলে উঠবেন? আর অমনিই দুজন দাঁড়িয়ে যায়। রনিতা মুস্কানের দিকে তাকিয়ে মুস্কানের মুখে হাত দিয়ে বলে, মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর। কাল রাতে আপনাকে ঠিক মতো দেখিনি। ভাইজান, আপনি অনেক লাকি, এত মিষ্টি একটা সুন্দর বউ পেয়েছেন। আপনার বউকে কখনো একা একা ছেড়ে দিবেন না, সব সময় কাছাকাছি রাখবেন। আর আপনারা দুজনও এভাবে দূরে দূরে দাঁড়িয়ে হাঁটছেন কেন? একসাথে হাত ধরে হাঁটতে পারেন না? নতুন কাপড়, আপনাদের নতুন বিয়ে হয়েছে, তারপরে আবার হানিমুনেও এসেছেন দুজনে। যদি দূরে দূরে থাকেন তাহলে ভালোবাসা বাড়বে কি করে? দুজনে কাছাকাছি থাকলেই না ভালোবাসা বাড়বে। সোহান মনে মনে বলতে থাকে, ভালোবাসা বাড়বে না ছাই, এই যে ঝগড়ুটে মেয়ে একটা, তারপর আবার তিরিং বিরিং করে কোন ভাগ্যে এই ঝামেলা জুটেছে কপালে। যেই নারী সঙ্গ দূর করার জন্য বাড়ি থেকে পালিয়ে এলাম, কপালে এখন সেটাই জুটলো। যত সব ঝামেলা একটা। তারপর উনাদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে, ভাবি, আপনি ঠিকই বলেছেন। বলেই মুচকানের হাতটা ধরে বলে, চলো আমরা হোটেলে যাই। মুচকান হা হয়ে সোহানের মুখের দিকে তাকিয়ে থাকে। সোহান মুচকানকে হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে কিছু দূরে যাওয়ার পরে মুচকানকে বলে, এটা কি হচ্ছে? এইভাবে হাত ধরে টানছেন কেন? ওই দুজনের থেকে আপনাকে বাঁচানো হচ্ছে। আপনি যদি না চান তবে ঠিক আছে, গিয়ে বলে দেই যে আপনি আমার কিছু হন না, আপনি বাড়ি থেকে পালিয়ে এসেছেন। এই না 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 না, এ কথা বলবেন না প্লিজ।
তাহলে কথা না বলে চুপচাপ ভদ্র মেয়ের মতো চলুন আমার সাথে। চলবো, ঠিক আছে, বাট কোথায়? আপনাকে নিয়ে বেচে দেব, বুঝছেন? এই বেচে দিবেন মানে? আমি কি কোনো পণ্য নাকি যে আমাকে বিক্রি করে দিবেন? সোহান তখন একটা ধমক দেয়। চুপ, একদম চুপ। একটা কথাও মাটিতে পড়তে দেয় না। প্রত্যেকটা কথায় পটাশ পটাশ উত্তর দিতেই হবে। আচ্ছা, আমি আপনাকে ছেড়ে দেবো। আপনি একা একা কোথায় যাবেন? এখানে কিছু চেনেন আপনি? জি না, চিনি না। এরপর ওরা দুজনেই একটা হোটেলে আসে এবং রিসেপশনে গিয়ে রুম বুকিংয়ের জন্য জানতে চাইলেই জানতে পারে কোনো রুম খালি নেই। এভাবেই ওরা অনেকগুলো হোটেল ঘোরার পরে একটা হোটেলে একটা মাত্রই রুম পায়। তখনই মুস্কান বলে, আচ্ছা ভাইয়া, দুটো রুম হবে না? রিসেপশনের লোকগুলো হা হয়ে তাকিয়ে থেকে বলে, আপনারা দুজন কাপল? জি, আমাদের দেখে কি এটা মনে হচ্ছে না? তবে দুটো রুম দিয়ে কি করবেন? তখনই সোহান মুস্কানের দিকে তাকালে মুস্কান মুখ ভেঙচি দেয় আর বলে, জানেন এই লোকটা খুব খারাপ, কথায় কথায় শুধু আমাকে বকা দেয়। আপনি বলুন তো, স্বামী হয়েছে বলে কি সবসময় আমাকে বকা দিতে হবে? আমি আসলে তাই বলছিলাম আর কি। আমাদের সাথে আরেক জোড়া কাপল আছে তো, তাদের জন্য তো রুম দরকার ছিল। সোহান মুস্কানের হাতে ধরে একটু দূরে নিয়ে যায় আর বলতে থাকে, এই মেয়ে, আপাতত মুখ বন্ধ রাখো, আমাদের কথা বলতে দাও। তখন সোহান রিসেপশন থেকে চাবি নিয়ে মুস্কানের হাত ধরে রুমে নিয়ে আসে। মুস্কান এসে দেখে রুমে একটা মাত্রই বেড। তখন সোহানকে বলে, আচ্ছা, আপনি তখন থেকে আমার দিকে ওইভাবে চোখ গরম করে তাকিয়েছিলেন কেন? আর এখন একটা রুম পাওয়া গেল, তার মধ্যে হচ্ছে একটা বেড। এখন আপনি আমি কি একই রুমে থাকবো? আপাতত হ্যাঁ। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন, এই একটা বেড আপনি আমি শেয়ার করব? এই আপনার মতলবটা কি বলেন তো? বাই এনি চান্স আপনি কি? সোহান মুস্কানকে থামিয়ে দিয়ে বলে, স্টপ, একদম বাজে কোনো কথা বলবেন না, তাহলে আপনাকে বাইরে রেখে আসবো, বুঝছেন? এমনিতেই মাথা গরম আছে, সকাল থেকে ঘুরে ঘুরে প্রচণ্ড খিদে পেয়েছে, তার মধ্যে কোনো হোটেলের রুম খুঁজে পাওয়া যাচ্ছে না। যাও পেলাম, তাও এই একটা। এখানে আপনি একা থাকবেন না আমি একা থাকবো? যদি দুজনেই একা একা থাকতে চাই তাহলে একজনকে রাস্তায় থাকতে হবে। আপনি থাকবেন রাস্তায়? আমি কেন? তাহলে কি আপনি বলতে চাইছেন? আমি গিয়ে রাস্তায় থাকবো? ও, এটাই বুঝি উপকারের প্রতিদান? আপনি সবসময় একটু বেশি বুঝেন কেন বলেন তো? আমি কখন বললাম আপনাকে রাস্তায় থাকার জন্য? সোহান তখন মুস্কানের দিকে রেগে তাকালে মুস্কান বলে, ওকে ওকে ওকে, আপনি এভাবে তাকাচ্ছেন কেন? ঠিক আছে, আমরা দুজন একই রুম শেয়ার করব, তবে ডিস্টেন্স মেনে। এছাড়াও তো আর কোনো উপায় নেই, পড়েছে পাগলের হাতে, খাবার খেতে হবে সাথে। মুস্কানও তখন রেগে গিয়ে সোহানের দিকে তাকিয়ে বলে, পাগল না হলে একটা মেয়ে মানুষ একা একা বাড়ি ছেড়ে চলে আসে? কোনো রাস্তাঘাট চেনে না, কোনো কিছুই চেনে না। তখন মুস্কান মুখ গোমরা করে বারান্দায় চলে যায় আর সেখানেই বসে থাকে। সোহান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখে এখনও মুস্কান সেই বারান্দাতেই বসে আছে। মুস্কান এসে বসে বাইরের সৌন্দর্য উপভোগ করছিল। এখান থেকে বাহিরটা কি সুন্দর লাগছে, চারিদিকে পাহাড়, মনে হচ্ছে যেন পাহাড়গুলো আকাশ ছুঁয়েছে, মেঘেরা যেন খেলা করছে চারদিকে। মুস্কানের মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তখনই সোহান সামনে আসে। কেউ যদি চায় তবে ফ্রেশ হয়ে আমার সাথে যেতে পারে, আমার ভীষণ খিদে পেয়েছে, তা না হলে আমি একাই একাই চলে যাব। মুস্কান কোনো কথা না বলেই লাগেজ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। অনেকক্ষণ পর মুস্কান গোসল সেরে মাথায় তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে আসে। সোহান সোফায় বসেছিল। মুস্কান এসে মাথা থেকে তোয়ালেটা খুলে চুল মুছতে থাকে। হঠাৎ করে সোহান যেন একটা ঘোরের মধ্যে চলে যায়। আনমনেই সে তাকিয়ে থাকে মুস্কানের দিকে। একটা মেয়ে এতটা স্নিগ্ধ সুন্দর লাগতে পারে, হয়তোবা সোহান এত কাছ থেকেই প্রথমবারই খেয়াল করলো। তার চুল থেকে পড়া বিন্দু বিন্দু পানি, ভেজা চোখের পাপড়ি, তাকে যেন এক সদ্য ফোটা স্নিগ্ধ ভেজা গোলাপের মতো মনে হচ্ছিল। মুস্কান রেডি হয়ে সোহানের দিকে তাকিয়ে বলে। তখনই সোহানের ধ্যানটা ভেঙে যায় আর সে বলে, কিছু বলছেন আমাকে?
কোন চিন্তায় বিভোর হয়ে গেলেন বলেন তো? আপনি না বললেন আপনার খিদে পেয়েছে? হ্যাঁ, সে তখন থেকেই তো বলছি আমার খিদে পেয়েছে, আর আপনি তো সাজুগুজু করতে করতে 12টা বাজিয়েই দিলেন। আমারও ভীষণ খিদে পেয়েছে। এই মুহূর্তে আপনার সাথে ঝগড়া করার মতো এনার্জি আমার নাই। খেয়ে দিয়ে ঝগড়া করব, তখন শরীরে বেশ এনার্জি পাওয়া যাবে। চলুন। তারপর ওরা দুজন খেতে চলে যায়। সকালের নাস্তা সেরেই ওরা দুজন আবার রুমে আসে। মুস্কান বলতে থাকে, আজকে দিনের মধ্যে যদি আরেকটা রুম খালি পাওয়া যায় তাহলে আমি সেই রুমে শিফট হব। ঠিক আছে, কাউন্টারে খবর নিতে হবে, কিন্তু ওইখানে যে বললাম আমরা দুজন স্বামী স্ত্রী। ওদেরকে বলবো অন্য কারোর জন্য দরকার। এইদিকে দুজনেই বসে বসে কিছু একটা ভাবতে থাকে। অনেকক্ষণ পর মুস্কান বলে, আচ্ছা, এইভাবে রুমে বসে থাকলে ভাল লাগছে না, চলুন না একটু বাহির থেকে ঘুরে আসি। আমি তো এখানকার কিছুই চিনি না, তাছাড়া একা একা ভয় পাচ্ছি। তার মানে কি আপনি এখন আমাকে আপনার বডিগার্ড বানাতে চাইছেন? মুস্কান সোহানের সামনে এসে রেগে গিয়ে বলে, আচ্ছা একটা কথা বলেন তো, আপনি সব সময় সোজা কথাকে ওভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বাঁকা বানিয়ে ফেলেন কেন? আমি কখন বললাম আপনি আমার বডিগার্ড? না মানে পুরোটা না হলেও কিছুটা তো ওই টাইপেরই, সেই জন্য বললাম। ঠিক আছে, আপনাকে যেতে হবে না, আপনি থাকুন রুমে, আমি একাই গেলাম ঘুরতে। সোহান পিছন থেকে ডেকে বলে, কাল রাতের কথা মনে আছে তো? একা একা ঘুরতে যান, তখন আবার কেউ এসে আপনাকে সাথে না নিয়ে যেতে চায়, তখন কিন্তু সব সময়ের মতো আমি পেছন থেকে এসে আপনাকে বাঁচাবো না। আর এখানে কিন্তু অনেক বাজে খারাপ লোকরাও আছে, তাদের দেখে আপনি বুঝতেও পারবেন না কে ভালো কে খারাপ। এ কথা শুনেই মুস্কান আর বের হয় না, রুমেই চুপটি করে বসে থাকে গোমরা মুখে। বেশ কিছুক্ষণ পর সোহান দেখে মুস্কান গোমরা মুখ হয়ে চুপচাপ বসে আছে। সোহান মনে মনে ভাবে, এইভাবে একা ঘরের মধ্যে বসে বসে বোর হওয়ার চেয়ে বাইরে যাওয়াটাই ভালো। তাছাড়া মেয়েটা যখন বলেছে সে এখানকার কিছুই চেনে না, তাই তাকে তো আর একা ছেড়ে দেওয়া যায় না। তখন সে মুস্কানের কাছে এসে বলে, ঠিক আছে, ওইভাবে বসে না থেকে চলেন বাইরে, তবে মুখ বন্ধ রাখবেন, বেশি কটর কটর করবেন না, তাহলে কিন্তু আপনাকে একা রেখে চলে আসবো আমি। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি, আর এর সৌন্দর্যের কারণে রূপের রানী হিসেবে খ্যাত এই রাঙামাটি। এইদিকে দক্ষিণ এশিয়ার কাপ্তাই লেকের সৌন্দর্য, অন্যদিকে রয়েছে ছোট বড় বেশ কয়েকটি ঝর্ণা, আরও যোগ হয়েছে সারি সারি পাহাড়। সব কিছু মিলিয়ে রাঙামাটি একটি আদর্শ ভ্রমণ কেন্দ্র। কাপ্তাই লেকের সামনে এসে মুস্কান যেন পাগল হয়ে যাচ্ছে এর সৌন্দর্য দেখে। তখনই সোহান একটা নৌকা ভাড়া করে, তারপর তারা সেই নৌকায় করে কাপ্তাই লেকের বিভিন্ন স্পটগুলো ঘুরে বেড়ায়। মুস্কান যেন রাঙামাটির সৌন্দর্য যতই দেখছে ততই সে প্রেমে পড়ে যাচ্ছে। এত সুন্দর তার বাংলাদেশ। এই সৌন্দর্য বাদ দিয়ে অনেকে নাকি বিদেশে পাড়ি জমায় ঘুরে বেড়ানোর জন্য। ঘোরাঘুরির শেষ পর্যায়ে বিকেলের দিকে ওরা একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খাওয়ার জন্য। খাবার খাওয়ার সময় সোহান খেয়াল করছিল পাশের একটি টেবিলে বসা কয়েকটি ছেলে মুস্কানের দিকে হা করে তাকিয়ে আছে আর কিছু একটা বলাবলি করছিল। সোহান তাকিয়ে দেখে মুস্কান তো চুপচাপ খাবার খাচ্ছে। সোহান বুঝতে পারছে না আসলে ছেলেগুলো কি বলছে। এখন তো মুস্কান তেমন কিছু করছে না, সে তো চুপচাপ খাবারই খেয়ে যাচ্ছে। খাবার শেষ হলে তাড়াতাড়ি চলেন এখান থেকে, আমাদের হোটেলে ফিরতে হবে। সন্ধ্যের পর এই জায়গাগুলো তেমন একটা ভালো না, তাই সন্ধ্যের আগে আগেই হোটেলে ফিরতে হবে। মুস্কান হাত ধুয়ে এসে বলে, চলেন, আমার হয়ে গেছে। তারপর তারা হোটেলে ফিরে আসে। হোটেলে ফিরতে ফিরতে তাদের সন্ধ্যা হয়ে যায়। মুস্কান সোহানকে উদ্দেশ্য করে বলে, থ্যাংক ইউ, আমি বিদেশ থেকে অনেক অনেক জায়গা দেখছি, কিন্তু আমার দেশের মতো এত সুন্দর কোথাও দেখিনি। থ্যাংক ইউ কেন? এই যে আমাকে সঙ্গ দেওয়ার জন্য। রাতের বেলা বাঁধে আর এক মহা ঝামেলা। বেড একটা, এখন ওরা ঘুমাবে কিভাবে? সোফায় যে ঘুমাবে তারও উপায় নেই, কারণ সোফাটা অনেক ছোট। সোফার মধ্যে তো শোয়া যাবে না, তো এখন শোয়ার ব্যবস্থা কি হবে?
মুস্কান ভালো করে সোহানের মুখের দিকে তাকিয়ে থেকে বলে, আপনি খাটে ঘুমান, আমি নিচে বিছানা করে নিচ্ছি। বিদেশে আরামে থেকে আপনি এই মেঝেতে ঘুমাতে পারবেন তো? কিছুই করার নাই, তাই বলে তো আর আপনার সাথে এক খাটে ঘুমাতে পারি না। এক ঘরে থাকছেন, এটাতে ভয় লাগছে না আপনার? আমি যদি কোনো বাজে ছেলে হয়ে থাকি, আমি যদি আপনার ফায়দা নেই, তখন কি করবেন? প্রথমত আপনাকে আমার তেমন মনে হচ্ছে না। মানুষকে উপর দিয়ে দেখে কি চেনা যায়? এত রাতে এখন আপনি এসব কি কথা বলছেন? আপনি উপরে খাটে ঘুমান, আমি নিচে শুই, পড়ছি, সমস্যা হবে না আমার। বলেই সোহান একটা বালিশ, একটা চাদর ও কম্বল নিয়ে নিচে বিছানা বিছিয়ে নিয়ে শুয়ে পড়ে। এরপর সোহান নিচে ঘুমিয়ে পড়ে। মুস্কান বিছানায় শুয়ে সোহানের কথাগুলো ভাবছে। আসলে ছেলেটা যদি তার ফায়দা নিতে চায় তখন সে কি করবে? কতটুকুই চিনে ছেলেটাকে। একদিনের মাত্র পরিচয়, তাও কিনা বাসের মধ্যে। তারপর আবার সে ভাবে, ছি ছি, সে কি ভাবছে? যে ছেলেটা তাকে এত এত সাহায্য করেছে, তাকে নিয়ে এরকম খারাপ ভাবনা? ছেলেটা চাইলেই তাকে একা ফেলে চলে যেতে পারত, কিন্তু তা তো সে করেনি। যখন শুনেছে সে এখানকার কিছুই চেনে না, তখন থেকে তার সাথ দিয়ে যাচ্ছে। আর সেই ছেলেটাকে কিনা সে মনে মনে খারাপ ভেবে যাচ্ছে। এসব ভাবতে ভাবতেই মুস্কানের চোখে ঘুমে বন্ধ হয়ে যায়। মাঝরাতে হঠাৎ করে মুস্কানের ঘুম ভেঙে যায়, আর মুস্কান কিছু একটা শব্দ শুনে খাটের উপর লাফ দিয়ে উঠে বসে। সে ঘরের চতুর্দিকে তাকিয়ে দেখতে থাকে। হঠাৎ করেই তার চোখ যায় সোহানের দিকে। এ মা, এ ছেলে এত জোরে নাক ডাকছে! কি বিকট শব্দ হচ্ছে! নাক ডাকাতে তার ঘুমই শেষ হয়ে গেল। তখনই মুস্কান খাটের উপরে বসে সোহানকে ডাকতে থাকে। এই যে, শুনছেন? এভাবে অনেকক্ষণ ডাকার পরও সোহানের কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। মুস্কান তখন অধৈর্য হয়ে নিচে নেমে সোহানের সামনে এসে হাঁটু কেড়ে বসে এবং সোহানের নাকটা চেপে ধরে। আর কিছুক্ষণের মধ্যেই সোহান ধরফরিয়ে উঠে বসে আর বলে, কে কে এখানে? কে? হচ্ছেটা কি শুনি? হ্যালো মিস্টার, আমি। আপনি না বেডে ঘুমাচ্ছিলেন? এইভাবে নিচে এসে এখানে আমার সামনে আপনি কি করছেন? সোহান তখন ভালো করে মুস্কানের দিকে তাকিয়ে বলে, এই সত্যি করে বলুন তো, আপনার মতলবটা কি? আপনি কি আমার মতো সহজ সরল একটা ছেলের ফায়দা লুটতে চাইছেন? মুস্কান রেগে গিয়ে একটু দূরে সরে বলে, ছি ছি, কি নোংরা কথা! আপনি এত খারাপ কেন? আপনার মাথায় এইসব নোংরা চিন্তা ভাবনা আসলো কি করে? আরে, আপনি আমার গায়ে এত কাছে বসে আছেন, আপনার হাত আমার মুখের ওপর, আবার বলছেন আমি খারাপ। আমি আপনার কাছে গিয়েছি না আপনি আমার কাছে এসেছেন? মুস্কান সোহানের দিকে তাকিয়ে রেগে বলে, এই যে মিস্টার, আমি আপনার কাছে সাধে আসিনি। সেই তখন থেকে আপনাকে ডেকেই যাচ্ছি তো ডেকেই যাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন না? তাছাড়া আপনি এভাবে কি করে ঘুমাচ্ছেন? সেই তখন থেকে রেলগাড়ির মতো গড়গড় গড়গড় করেই যাচ্ছেন। এইভাবে নাক টানলে কেউ ঘুমাতে পারে নাকি? তো আপনি তখন কি করতে যাচ্ছিলেন? মুস্কান একটু কাচুমাচু করে সোহান থেকে মুখটা সরিয়ে বলতে থাকে, আপনাকে অনেক ডাকার পরেও যখন আপনি সাড়া দিচ্ছিলেন না, তখন আমি নিচে নেমে আপনার নাক চেপে ধরেছি। আপনি তো আচ্ছা ডাকাত মেয়ে। যদি আমি দম বন্ধ হয়ে মরে যেতাম তখন কি হতো? এইভাবে কেউ নাক চিপে দিয়ে ধরে? তো এইভাবে রেলগাড়ির মতো কেউ নাক ডেকে ঘুমায় নাকি? দেখুন, আমি সবসময় এইভাবে নাক ডাকি না। আমার যখন সর্দি লাগে তখন হয়তো এইভাবে নাক ডাকি। আজকে আপনাকে নিয়ে ঘোরাঘুরি করার পর আমার সর্দি লেগে গেছে, কারণ আমার ডাস্ট অ্যালার্জি আছে, হয়তোবা সেই জন্য এরকম শব্দ হচ্ছে। ওকে ওকে ওকে, আসলে আমি এইরকম শব্দ পেলে ঘুমাতে পারি না। সোহান ওঠে সোফায় গিয়ে বসে মুস্কানকে বলতে থাকে। ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন। মুস্কান সোহানের দিকে তাকিয়ে বলে, আপনি ঘুমাবেন না? ঘুমাবো একটু পরে। আপনি ঘুমিয়ে পড়েন, আর শব্দ হবে না। তারপর মুস্কান বিছানায় গিয়ে শুয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যায়। বেশ অনেকক্ষণ জেগে থাকার পর সোহান যখন শুতে আসে, হঠাৎই তার চোখ যায় মুস্কানের দিকে। সোহান ভালো করে মুস্কানের মুখের দিকে দৃষ্টি দিয়ে দেখে আর মনে মনে ভাবতে থাকে,
কি ইনোসেন্ট চেহারা, স্বভাবটা একদম বাচ্চাদের মতো, কতটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এই মেয়ে বাড়ি ছেড়ে আসার কারণ কি? আর তাছাড়াও এই মেয়েকে সাথে করে নিয়ে আমি কতদিন ঘুরবো? আর এইভাবে একা তোমাকে কোথাও রাখতেও পারছি না। মানবতার খাতিরে হলেও তোমাকে সঙ্গ দিতে হচ্ছে। মুস্কানের বাবা মাসুদ সাহেব পায়চারি করছে সারা রুম জুড়ে। এর মধ্যেই রুমে এসে মুস্কানের ফুপি বলেন, ভাইজান, একটু শান্ত হয়ে বসেন। এভাবে টেনশন করলে তো আপনার বিপি বেড়ে যাবে। তখন আপনি কিভাবে কি করবেন? টেনশন না করে উপায় আছে। মেয়েটা যে না বলে বাড়ি থেকে চলে গেল, সে তো এখানকার কোনো কিছুই ঠিকমতো চেনে না, তাহলে যাবে কোথায় একা একা? তাছাড়া আর দেশের যা অবস্থা, যদি কোনো খারাপ লোকের হাতে পড়ে তখন কি সর্বনাশ হবে একবার ভেবে দেখেছিস? এসব ভেবে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোথায় গেছে, কি করেছে, কিছুই তো বুঝতে পারছি না। খুঁজবো কোথায় সেটাও তো বুঝতে পারছি না। ভাইজান, এভাবে তো আমরা মুস্কানকে খুঁজে পাবো না। আমরা এক কাজ করতে পারি, হয়তো পেপারে নয়তো টিভিতে মুস্কানের ছবি সহ একটা হারানো বিজ্ঞপ্তি দিয়ে দেই। তাতে করে একটা সুবিধা হবে, জায়গায় জায়গায় গিয়ে খোঁজ লাগাতে হবে না। সাথে কিছু টাকার ঘোষণা করে দেই। তখন দেখবেন যেখানেই থাকুক লোকজন ঠিকই তখন ওই ঠিকানায় নিয়ে আসবে টাকার লোভে। মাসুদ সাহেব চিন্তা করে দেখলো ব্যাপারটা তেমন একটা মন্দ না, ভালোই বলেছে। তারপর সে বলে, ঠিকই তো, তাহলে আমরা এই কাজই করি। তারপর আবার চিন্তা করে এভাবে করলে লোকজন আত্মীয় স্বজন জানাজানি হবে। ব্যাপারটা তখন নানানজন নানা কথা বলবে। এটা করা যাবে না, এটাতেও সমস্যা আছে, অন্য কিছু চিন্তা করতে হবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওরা যখন খাবারের জন্য রেস্টুরেন্টে যায়, তখনই আবার গতকালকে সেই লোকগুলো বারবার মুস্কানের দিকে তাকাচ্ছিল আর কিছু একটা বলছিল। সোহান আজকে ব্যাপারটা বেশ ভালো করেই খেয়াল করে আর বুঝতে চায় যে মুস্কানকে দেখিয়ে তারা বলছেটা কি। তাই চুপচাপ বসে থাকে আর চোখে সব কিছু লক্ষ্য করতে থাকে। ছেলেগুলো বারবার মুস্কানকে দেখাচ্ছে। সোহান নিজের চেয়ার ছেড়ে উঠে যায়। সে একটু ঘুরে গিয়ে ছেলেগুলোর পাশের চেয়ারে আড়াল হয়ে বসে। সোহান ওদের কথাগুলো শুনে তাড়াতাড়ি সেখান থেকে উঠে মুস্কানের হাত ধরে উঠিয়ে নিয়ে আসে। এদিকে মুস্কান তো সোহানের উপর রেগে বোম হয়ে যায়। কি ব্যাপার, এইভাবে আমার হাত ধরে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছেন? মুস্কান বলে, কেন, এখানে কি হয়েছে? সোহান বলে, অত কথা বলার সময় নেই। বলেই তারা তাড়াহুড়ো করে সেখান থেকে তাদের হোটেলে চলে আসে। রুমে এসে সোহান বলে, তাড়াতাড়ি তোমার সব কিছু প্যাক করো, এই হোটেলে থাকা যাবে না। মুস্কান, কেন, কি হয়েছে, কি সমস্যা? সোহান বলে, আমরা যেই হোটেলটাতে উঠেছি এটা আমার কাছে খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না। এই হোটেলটাতে কোনো কিছু একটা গড়বড় আছে। তারপর তারা সব কিছু নিয়ে রিসেপশনে চলে আসে এবং সেখানে বিল মিটিয়ে দিয়ে বাইরে আসার পর দেখতে পায় সেই ছেলেগুলোকে। তখনই তাড়াহুড়ো করে সোহান বলে, খুব দ্রুত হাঁটো। দুজনেই খুব দ্রুত হাঁটতে শুরু করে। এভাবে অনেকক্ষণ হাঁটার পরে তারা একটা গাড়ি দেখতে পেয়েই তাড়াতাড়ি করে সেই গাড়িতে চড়ে বসে। মুস্কান তো কিছুই বুঝতে পারেনি এতক্ষণ, তাই সে সোহানকে প্রশ্ন করে, আমি তো কিছুই বুঝতে পারলাম না, এইভাবে গরুর মতো টেনে টেনে সেই হোটেল থেকে নিয়ে আসলেন, এখন এই বাসে চড়ে বসলেন, কোথায় যাচ্ছি আমরা, আর কেনই বা ওখান থেকে চলে এলেন? সোহান তখন চোখগুলো গরম করে বলে, তোমাকে বলছিলাম মুখ বন্ধ রাখতে, সারাক্ষণ শুধু মুখ খুলে কটকট করতে থাকো। ওইখান থেকে তোমার জন্য চলে এসেছি। ওইখানে তোমাকে নিয়ে থাকাটা সেফ মনে হচ্ছিল না, তাই কোনো একটা বিপদের আশঙ্কা মনে হচ্ছিল। তখনই মুস্কান চুপ হয়ে যায় আর ভাবতে থাকে, এই ছেলেটা তার সেফটির কথা চিন্তা না করে ওই হোটেল থেকে চলে এলো, তাও আমাকে নিয়েই। নির্ঘাত ছেলেটা ভালো মানুষ। ওরা সেখানে যে বাসটিতে উঠেছিল মূলত সেই বাসটি ছিল বান্দরবন শহরের। গাড়ি এসে থামে একটা বাস স্ট্যান্ডে। সোহান ভালো করে তাকিয়ে দেখে একটা নেমপ্লেট লেখা বান্দরবন। বুঝতে পারে গাড়িটা বান্দরবনের ছিল। তখন ওখানে ওরা দুজন নেমে যায়।
বান্দরবন শহরে নেমে ওরা একটা জিপে চড়ে বসে এবং সেই জিপে ওরা নীলাচল পৌঁছায়। সেখানেই একটা রিসোর্টে রুম বুক করতে হবে। বেশিরভাগ রিসোর্টগুলোতেই আগে থেকে রুম বুকিং করা থাকে। তাই সোহান চিন্তা করলো কোনো একটা হোটেলে রুম পেলেই হলো। মুস্কান তো নীলাচলের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে হা হয়ে তাকিয়ে আছে। এত সুন্দর সব কিছু মনে হচ্ছে যেন মেঘে ঢেকে আছে চারপাশ। অনেক খোঁজার পর অবশেষে সোহান একটা হোটেলে রুম পেয়ে যায়। ওরা সেই রুমটাই নিয়েছে, যার বারান্দা থেকে নীলাচলের ঝর্ণা, দূরে পাহাড়, মেঘ সব কিছুই দেখা যাচ্ছিল। মুস্কান তো খুশিতে ঘুরতে থাকে আর বলতে থাকে, ওয়াও, এত সুন্দর জায়গা! আমি মনে হয় খুশিতে পাগল হয়ে যাব। যদি বাড়ি থেকে পালিয়ে না আসতাম তাহলে কি এত এত সুন্দর জায়গা দেখা হতো? পালিয়ে না আসলেও এরকম জায়গা দেখা যায়, শুধু পালিয়ে এসে দেখা যায় না। সবার সাথে আসতেন তাহলে তো আর আমাকে এরকম কষ্ট করতে হতো না। তখনই মুস্কানের মুখটা বেজার হয়ে যায় আর সে চুপ করে ভেতরে এসে সোফার উপর পা উঠিয়ে চুপচাপ বসে থাকে। সোহান বুঝতে পারে তার এইভাবে বলাটা আসলেই ঠিক হয়নি। মেয়েটা হয়তো বা কষ্ট পেয়েছে। তাই সে রুমের ভিতরে এসে মুস্কানের দিকে তাকিয়ে দেখে চুপচাপ বসে আছে। সে মুস্কানের কাছে এসে বলে, আসলে আমি ঠিক ওইভাবে বলতে চাইনি। আমি আসলে আপনাকে কষ্ট দিতে চাইনি। আপনি ঠিকই বলেছেন। আসলে আমার জন্য না আপনার সমস্যা হচ্ছে। একটা মেয়ে মানুষ নিয়ে এইভাবে দৌড়ঝাঁপ, তাছাড়া আপনি তো আমার কেউ হন না। শুধু শুধু আপনি আমার জন্য এত কষ্ট করছেন। সোহান মুস্কানের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে মুস্কান সোফাতেই ঘুমিয়ে গেছে। এতটা ছেলে মানুষই হয়, এত বড় হয়ে গেছে এই মেয়ে, তারপরও মেয়ের মধ্যে থেকে বাচ্চা বাচ্চা স্বভাবটা এখনো যায়নি মনে হয়। সোহান আর মুস্কানকে ডাকে না, সেও বিছানায় যায়। এত এত দৌড়ভাগ, তারপর এতটা জার্নি, শরীর ক্লান্ত হয়ে আসছিল, তাই সে ঘুমিয়ে পড়ে। বিকেলের দিকে ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে বসে মুস্কান। চারদিকে মনে হচ্ছে মেঘের রাজ্য। তার খুব ভালো লাগছে। তাই বারান্দায় বসে দূরের পাহাড়গুলোর দিকে তাকিয়ে ভাবতে থাকে। তার কাছে মনে হচ্ছিল দূরের পাহাড়গুলো যেন মেঘের চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। একটু পরেই তার হালকা হালকা শীত লাগতে শুরু করে। সে হাত পা গুটি করে চেয়ারে বসে থেকে দূরের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর সোহানের ঘুম ভাঙলে সে উঠে এসে দেখে মুস্কান বারান্দায় হাত পা গুটিসুটি করে বসে আছে। সোহান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখতে পায় কফি মেকার এবং কফি তৈরির সব সরঞ্জাম আছে রুমের মধ্যেই। তখন সে চট করে 2 কাপ কফি বানিয়ে নিয়ে 1 কাপ কফি মুস্কানের মুখের সামনে নিয়ে ধরে। মুস্কান তো সামনে কফির মগ দেখে মনে হয় যেন খুশিতে আটখানা হয়ে যায়। উফ, এই মুহূর্তে এই জিনিসটা খুব মিস করছিলাম। আচ্ছা, আপনি কফি পেলেন কোথায়? একটা জিনিস দিয়ে গেছে। ফাজলামো করছেন কেন? বাহির থেকে আনিয়েছেন? না ম্যাডাম, রুমের মধ্যে কফি প্লাস কফি বানানোর সব কিছু পেয়ে গেলাম, তাই বানিয়ে নিলাম। ওয়াও, আপনি তো খুব ভালো কফি বানাতে পারেন। খুব টেস্ট হয়েছে। সোহানের মা চুপচাপ মুখ গোমড়া করে বসে আছে। পাশেই সোহেল সাহেব কিছু একটা বলতে যাচ্ছিল, অমনি শাহানা বেগম বলেন, আমার সাথে কোনো কথা বলবেন না। আপনি যেখান থেকে পারেন, যেভাবে পারেন আমার ছেলেকে আমার কাছে এনে দেন, নয়তো আমি আপনার এই সংসার ছেড়ে চলে যাব। এত বছরও যখন যায়নি আর এখন এই বুড়া বয়সে যাবে, বুঝতেছি শাহানা, সংসার হচ্ছে একটা জটিল জায়গা। এই জায়গায় সবাই মায়ার টানেই পড়ে থাকে। আর তোমার ছেলের কথা বলছো, সেটা হচ্ছে তোমার মতোই কিছু থেকে কিছু হলে শুধু জেদ দেখায়। কিছু থেকে কিছু হলে আমার ছেলে আমার ছেলে, ছেলে তো শুধু আমারই একা। তো আমার ছেলে আমার মতো হবে নাকি আরেকজনের মতো হবে নাকি? তাছাড়া ছেলে যখন কোনো ভালো কাজ করে তখন ছেলে আপনার হয়ে যায়, আর যত দোষ বল সব আমার মতো। তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো সেটা বলিনি। আমি বলছি ওই তার মানে কি আমার ছেলেটা তোমার মতোই হয়েছে কিছুটা। তো এই যে তুমি সারাক্ষণ শুধু আমার ওপর রেগে যাও, ওই রকম আর কি। হয়েছে হয়েছে, যত সব ন্যাকা। বুড়ো বয়সে সব গেল, বুড়ো বয়সে বিমরতিটা
গেল না। তখনই ঘরে ঢুকে দিগন্ত নানা নানুর মুখের দিকে তাকিয়ে থেকে সে বলে, ওহ নানু ভাই, তুমিও পারো। তুমি আমার নানিমাকে রাগিয়ে দিচ্ছ। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তুমি সরো তো, আমি নানিমায়ের রাগ ভাঙাই। বলেই সে ফোনটা হাতে নিয়ে বলে, নানুমা চলো আমরা মামার সাথে কথা বলি। দিগন্তর কথা শুনে শাহানা বেগম ওর মুখের দিকে তাকিয়ে বলে, ফোনে কথা বলি মানে? তোমার মামা ফোন বাড়িতে রেখে গেছে, কল দিলে যাচ্ছে না। আমি একটা সিক্রেট নাম্বার জানি, ওটা মামার সাথে আছে। চল আমরা সেটাতে কথা বলি। পিছন থেকেই রাফা এসে বলে, অসভ্য পাজি ছেলে বেশি পেকে গেছে। তোমার কাছে যখন সিক্রেট নাম্বারটা আছে এতদিন বললি না কেন? সবাই যে চিন্তার অস্থির হয়ে আছে সেটা কি দেখোনি? মামাই তো আমাকে বলে গিয়েছে এটা যেন আমি কাউকে না বলি, সেজন্যই তো আমি কাউকে বলিনি। তোমাকে মামা বলে গিয়েছিল বজ্জাত ছেলে একটা, একদম বাপের মতো হয়েছে, হাড়ে হাড়ে পাজি। মামুনি তুমি আমাকে বকা দিচ্ছ কেন? তাহলে কিন্তু মামার নাম্বার তোমাদের দিব না। সুন্দর করে আদর করে বলো, দিগন্ত বাবা তুমি লক্ষ্মী ছেলে। ও নাম্বারটা আমি তাহলে দিব, নয়তো আমি গেলাম। রাফা তখন রাগী চোখে দিগন্তের দিকে তাকিয়ে বলে, এই যে অসভ্য পাজি ছেলে, সরি দিগন্ত বাবা, তুমি তো লক্ষ্মী ছেলে, দাও নাম্বারটা। তখনই দিগন্ত ওর মার দিকে একটা কাগজ এগিয়ে দেয়। সোহান আর মুচকান বের হয় বিকেলে। মুচকান ঘুরে ঘুরে সব কিছু দেখছে আর বলতে থাকে, জায়গাটা না খুব সুন্দর, বিকালটাও সুন্দর, কেমন যেন একটা সুইটনেস, ইনোসেন্ট ভাব আছে এই আবহাওয়াটার মধ্যে। তখনই সোহান সামনে এগিয়ে এসে বলে, আর কি কি আছে? মুচকান এই প্রথমবার সোহানের চোখের দিকে তাকায়। মনে হয় যেন এই চোখের মধ্যে এক সমুদ্র মায়া আছে। হঠাৎ করেই চোখ নামিয়ে নিয়ে বলে, না আর কিছু নেই। এরই মাঝে ঘটে এক কাণ্ড। মুচকান রাস্তা পার হতে গিয়ে ধপাস করে পড়ে যায়। হঠাৎ শব্দ শুনে সোহান দৌড়ে এসে দেখে মুচকান পড়ে আছে। তখনই সোহান ওর কাছে গিয়ে ওকে ধরে বলে, কি ব্যাপার, সারাক্ষণ আপনার তিরিং বিরিং না করলে চলে না, পড়ে গেলেন কিভাবে? আমি তো অপর পাশে ছিলাম, গাড়িটা ওইদিকে ছিল, তারপর আবার এদিকে চলে আসায় আমি ইনসিকিউর ফিল করায় হঠাৎ সেফ জোনে আসছিলাম, আর তখনই ওইটা আমাকে অসাবধানতাবশত ধাক্কা দিয়ে চলে যায়। ঠিক আছে উঠুন, আমার হাত ধরেন। মুচকান উঠতেই যাবে তখনই আবার ধপাস করে বসে পড়ে। আমার পা নাড়াতে পারছি না।